হ্যাপি প্যারেন্টস ডেতে আপনাদের আবারও স্বাগত জানাই আমাদের জুয়েলারি পার্টনার এইচকে দত্ত জুয়েলার্স। এখন আমরা সবাই মিলে আনন্দে থাকবো, কারণ আমরা উদযাপন করব হ্যাপি প্যারেন্টস ডে। আর এই উদযাপনে আজকে আমাদের সঙ্গে সামিল হচ্ছেন সুকৃত সেন। সুকৃত, তোমাকে স্বাগত। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আমাদের আজকের এই উদযাপনের আর এক খেলোয়াড়, যাকে বলে আর একজন মজার মানুষ আসছেন, কস্তুরী পাল। কস্তুরী, তোমাকে স্বাগত। স্বপ্নগুলো সত্যি করে দিই, ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়া। সুকৃত, বলুন। তোমার পোশাকটা দারুণ হয়েছে। থ্যাংক ইউ। একটা জমিদার গন্ধ পাচ্ছি। আমি সেই রকম পরিবার থেকেই আসছি, যার জন্য। তাই নাকি? আরে বাপরে, আমার কোনো জমিদারের বাড়ির লোকের সঙ্গে আলাপ ছিল না, এই প্রথম হচ্ছে। সুকৃত, আমার নাম দেবশঙ্কর। ও মা, জমিদারের সঙ্গে আলাপ হচ্ছে তো, না। জমিদারি স্টাইলে হোক। এই জমিদার এবং জমিদারিনী ব্যাপারে যারা নাকি তোমার মা বাবা, তাদের সম্পর্কে তুমি কি বলতে চাও? আমি প্রথমে বলি, আমি সুকৃত। আমি 4th ইয়ারে আর্কিটেকচার পড়ছি। বাহ। কিন্তু আগে যাদের জন্য আজকে খেলতে আসা, আমার মা বাবা। বাবার নাম কি? আমার বাবা শ্রী সুরজিৎ সেন। আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার। আমার বাবা যেহেতু কীর্তন গান, আমি তবলা বাজাই। বাহ। 16 বছর ধরে আমি তবলা বাজাচ্ছি, এবং পরবর্তীকালে আমি বাবার সঙ্গে শিখলেও সঙ্গত করি। আপাতত একটা বাবার সম্পর্কে পরিচয় দিয়েছো, তার থেকে বাবাকে জানতে পারলো। হ্যাঁ। কিন্তু ওপাশে যিনি বসে আছেন, হ্যাঁ। এত সুন্দর সেজেছেন, হ্যাঁ। তার সম্পর্কে কিছু বলো। আমার মায়ের নাম বিউটি সেন। বাহ, বিউটি দেবী, নমস্কার। এবং আমার মা খুব সুন্দরী। আমাকে ছোটবেলা বন্ধুরা বলতো যে এর আবার কিরকম নাম। আমি একটু প্রথমে এম্বারেসডই হতাম, কিন্তু এখন যখন আমার বন্ধুরা বলে মার নাম নিয়ে, আমি বলি আমার মা তো সুন্দরী, তো বিউটি নাম তো হওয়া উচিত। অনেক জায়গায় আমার মাকে আমার বোন বলেও কাটানো হয়। তাই নাকি? এবং আমিও তাতে খুব খুশি, আমার তাতে কিছু জানো, আমার বোনই এসছে বলে লোকেদের কাটিয়ে দিই। তা মা কি তোমার কাছে মানে ওই রকমই বোনের মতোই? আমার মা আমার কাছে বোনের মতো। মেশো কি রকম? এমন কিছু নেই যেটা আমি মাকে বলি না। এবং মাই আমাকে যে ফাইনাল গাইডেন্সটা, যেটা বলা হয় যে লাস্ট ডিসিশনটা, ওটা আমার মাই আমাকে নিতে হেল্প করে সবসময়। এবং মা হচ্ছে আমাদের বাড়ির কি বলবো, ম্যানেজার বলতে গেলে একদম। আমাকে এবং বাবাকে দুজনকেই এত সুন্দরভাবে ম্যানেজ করেন। আমার মা টিচার প্রফেশনে, এবং চাইল্ড সাইকোলজি নিয়েও উনি কাজ করেছেন। এবং আমাদেরকেও উনি ওরকমভাবেই বাচ্চাদের মতোই বড় করেছে, আমাকে এবং বাবাকে। বাবাকেও বড় করেছে? নিশ্চয়ই। এই যে আমি বলেছি, সত্যি আমরা পরস্পরকে যখন বড় করতে থাকি তখন নিজেই বড় হই। একদম। আজকে ছেলে ঠিকঠাক পরীক্ষা দিচ্ছে, কি মনে হচ্ছে? আজকে আমি দেখে সেটাই, মানে এটা আমারই পরীক্ষা হচ্ছে যে ও কতটা ভালোভাবে এই মঞ্চে মর্যাদাটা দিতে পারবে। এটা এখন অবধি কি রকম করলো? এটা আমার গুরুজনদের আশীর্বাদ ওর উপরে আছে, সুতরাং সেখানে কোনো ত্রুটি থাকতে পারে না। মানে ত্রুটি হয়নি এখন অবধি? ও যদি আসে এখানে প্যারেন্টস ডে আমাদের জন্য, তাহলে আজকে এই মঞ্চে আমরাও এসছি কিছু আমাদের প্যারেন্টসদের জন্য। তাই তো হয়। তাদেরকেই সম্মান জানিয়ে আজকে এই খেলা এগিয়ে যাক। বাহ, খুব ভালো বলেছেন। এবারে আপনার কাছে যাই, যদিও আপনাকে তুমি বলে ডাকলাম। প্লিজ তুমি বলেই বেশ, তাহলে তোমার সঙ্গে পরিচয় হয়ে গেল কস্তুরী, কিন্তু মার সঙ্গে পরিচয় হয়নি। আমার মা সঙ্গীত শিল্পী, গত আচ্ছা। 40 বছর ধরে অল ইন্ডিয়া রেডিওতে রয়েছে। এবং আমি পিএইচডি করেছি, মানে কস্তুরী থেকে ডক্টর কস্তুরী আনবার জন্য আমার মা বাবার পুরো কৃতিত্ব আমি বলবো। কারণ স্কুল করেছি, বিয়ে হয়ে গেছে, তার সাথে পিএইচডি। আপনি স্কুল করেন মানে স্কুলে পড়ান? হ্যাঁ, কোন স্কুলে? লরেটো হাউসে। ও আচ্ছা, তবে কি বিষয়? জিওগ্রাফি। 7 থেকে 12 অবধি আমি ক্লাস নিই। আমি একটা কথাতে বলতে চাই যে পৃথিবীটা না আরও সুন্দর, দ্বিগুণ সুন্দর হতো যদি পৃথিবীর অর্ধেক মানুষ আমার মার মতো হতো, যে মানে মানুষের জন্য এত করেছে জীবনে। দানের মানে দাতা কর্ণ বলে, তো আমি বলবো কি দাতা মা আমার। আর আমার বাবার সিটটা আজকে খালি, বাবা নেই। বাবা 2008 সালে মারা গেছেন। তো বাবার সম্বন্ধে বলবো যে মানে বাবা খুবই মানে শান্ত প্রকৃতির মানুষ। তো কোনো রকম রাগ, হিংসা, এই কারোর ওপর চেঁচামেচি করা, কি আমি ভুল করলেও চেঁচামেচি নয়, ঠিক একটু বুঝিয়ে দিত আর কি, যে এরকম করো না, এরকম এই ব্যাপার। আর আমি বাবার দিক দিয়ে বলবো যে পৃথিবীটা আরও নির্মল হতো, আরও শান্ত হতো যদি মানে কিছু মানুষ অন্তত আমার বাবার মতো হতো। আমি নিশ্চিত যে আপনার বাবার মতো মার মতো অনেক মানুষ পৃথিবীতে আছেন, সেই জন্যই পৃথিবীটা এত সুন্দর। সেই জন্যই পৃথিবীতে রোজ সূর্যোদয় হয়, সূর্যাস্ত হয়। হয়তো আমাদের দেখা পাই না আমরা সবসময়, আমরা সেই ভালো মানুষগুলোকে খুঁজি যারা আমার বাবার মতো, আমার মায়ের মতো।
এই সাধারণ গপ্পগাছা করতে করতে আমরা একটা অসাধারণ ইচ্ছে পূরণের খেলার দিকে যাব। আমরা এই অনুষ্ঠানে 4টে ইচ্ছে পূরণ ঘটাতে পারি বাবা মার জন্য। সেই 4টে ইচ্ছে পূরণের জন্য আমাদের খেলাটাকে 4টে ভাগে ভাগ করে নিয়েছি। প্রথম লেভেল বা ফার্স্ট লেভেলে আমরা প্রথম ইচ্ছে পূরণ করি, সেজন্য আমাদের 50 পয়েন্ট বা 50 নম্বর জোগাড় করতে হয়। দ্বিতীয় ধাপে সেকেন্ড লেভেলে আমাদের আরও 50 অর্থাৎ 100 পয়েন্ট জোগাড় করতে হয়, তাহলে দ্বিতীয় ইচ্ছে পূরণ হয়। আর যদি 100তে পৌঁছানো যায় তাহলে দ্বিতীয় ইচ্ছে পূরণ হয়, যেমন তেমনি তারই সঙ্গে একটি বিশেষ ইচ্ছে পূরণ হয় মা বাবার জন্য। এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটা বিশেষ পুরস্কার থাকে। থার্ড লেভেলে এরকম করে আমাদের 150 করতে হয় এবং ফোর্থ লেভেলে 200 করতে হয়। এছাড়া যিনি বিজয়ী বা বিজয়িনী হবেন তিনি আমাদের হয়ে একটি বিশেষ মানুষ, যিনি আমাদেরকে খুঁজছেন, যিনি আমাদের সান্নিধ্য পেতে চাইছেন, এমন কোনো বাবা মা বা সন্তান অপেক্ষা করে আছেন, তিনি আমাদের হয়ে সেই ইচ্ছে পূরণ, তার ইচ্ছে পূরণ করবেন। বাংলা থিয়েটারে আলোর জাদুকর তাপস সেনের মেয়ে জয়ন্তী সেন। তাপস সেন এবং গীতা সেনের কন্যা হওয়ার দরুন আমি বেড়েই উঠেছি, আমি এবং আমার দাদা দুজনেই থিয়েটার এবং সিনেমার আবহে। আমার 2 রেফারি ছিলেন আমার দুটো জীবনের 2 গুরু, গৌরকিশোর ঘোষ সাংবাদিকতার গুরু এবং আমার সিনেমার গুরু সত্যজিৎ রায়। এরা দুজনেই আমার রেফারি ছিলেন। কলকাতা দূরদর্শনের প্রথম অ্যানিমেশন টেলিফিল্ম একটা করি, কুঁজো বুড়ির গল্প। এক যে ছিল কুঁজো বুড়ি, সে লাঠি ভর দিয়ে কুঁজো হয়ে চলতো। 7 বছর লেগেছিল আমার ছবিটা করতে অর্থনৈতিক কারণে। এবার আমি মন দিলাম বই তৈরিতে। আমার প্রথম বই ছিল আর্ট অফ সত্যজিৎ রায়, শিল্পী সত্যজিৎ। আমার যে জীবনটা চলছিল তাতে যতক্ষণ বাবা মা ছিলেন মাথার উপরে খুবই ভালো ছিলাম। বাবা মাকে হারানোর পরে আমার জীবনে এখন সবচেয়ে বড় নিঃসঙ্গতার একাকিত্বের জায়গা আমার দাদা জয় সেনের অকালে চলে যাওয়া। আমার একটা মুশকিল হচ্ছে, আমার শরীরটা তো খুব সুস্থ নয়। সেই শারীরিক অসুস্থতার কারণে আমাকে অনেক ওষুধ খেতে হয়। এখন এই ওষুধগুলো মানে রেগুলার যোগান দেবার মতো অর্থনৈতিক সাধ্য আমার বর্তমানে নেই। কেউ যদি সেগুলো আমাকে দিয়ে যায় আমার খুব উপকার হয়। এখন তোমার প্রথম ইচ্ছেটা কি জেনে নাও। আমাদের ঠাকুর ঘরে মা আনন্দময়ী মার পাদুকা আছে, তো সেটা এমনি একটা থালায় রাখা আছে। সেটার জন্য যদি একটা ছোট রূপোর থালা বা ট্রে হয় তাহলে খুব ভালো হয়, যাতে সেই পাদুকার মর্যাদা আমরা দিতে পারি। বাহ, পবিত্র ইচ্ছে, ভারী সুন্দর। তোমার প্রথম ইচ্ছেটা কি? মা আমার খুবই অ্যাক্টিভ, ভীষণই অ্যাক্টিভ। আরেকখানা মার ব্যাপার হচ্ছে যে খুব কাছাকাছি মানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা। তো সেই জন্যে একটা জামা যদি থাকে, মার সহ্য হলো না, সঙ্গে সঙ্গে কেচে দিয়ে ছাদে চলে গেল মেলতে। হ্যাঁ, এবার আমার খুব ভয় হয়, যেহেতু বাড়িতে থাকি না, সবসময় চিন্তা হয় ওই দৌড়ে উঠছে ছাদে, আবার যদি পড়ে যায়। তো সেই জন্য যদি ছাদে একটু শেড দিয়ে দেওয়া হয় তাহলে আমি মা অন্তত দুপুরে যদি নিশ্চিন্তে ঘুমাতে পারে যে ওই বৃষ্টি এলো আমি ছুটলাম। তাহলে ছাদে একটা ঢাকনা দেয়া। হ্যাঁ, এক্স্যাক্টলি। এই দুটো ইচ্ছে পূরণের জন্য আমরা প্রথম পর্বে ঢুকছি। প্রথম পর্বে তোমাকে দিয়ে আমরা শুরু করব। আজকের প্রথম ধাপের প্রথম প্রশ্নটা তোমার সামনে হাজির হচ্ছে, ভালো করে দেখে তারপর উত্তর দাও। দেখা যাক। হাই, ওয়েলকাম টু হ্যাংলাথেরিয়াম। এটা ইরানের ন্যাশনাল ডিশও বলা যেতে পারে। বাটার রাইস থাকে, বোনলেস চিকেন আছে, বোনলেস মাটন আছে যেটা ম্যাশড করা আছে, আদা রসুন কুচি দেওয়া আছে, শুকনো লঙ্কা গুঁড়ো আছে, গরম মশলা আছে, কাশ্মীরি লঙ্কা আছে, ধনে এবং জিরে গুঁড়ো আছে, নুন আছে, এর সঙ্গে আছে কিছু অ্যাসর্টেড ভেজিটেবলস এবং খুব সারপ্রাইজিংলি একটা ডিমও আছে। আসুন এবার আমরা দেখে নিই এটাকে কিরমভাবে বানানো হচ্ছে।
এবার আপনাদের বলতে হবে এই প্রিপারেশনটার নাম কি। খাবারটির নাম কি? অনেক কিছুই দেখলাম, একটা তন্দুর ছিল, শিক কাবাব ছিল। তাহলে এই খাবারটাকে কি বলা হবে? তুমি যদি ভেবে পেয়ে থাকো তাহলে তুমি চ্যালেঞ্জ করতে পারো, চ্যালেঞ্জ করলে তুমি 25 পেয়ে যাবে, আর যদি তুমি ভুল বলো তাহলে তোমার 25 বাদ যাবে। দাও, উত্তর দাও। মিক্সড শিক বটি বাটার রাইস, এরকম কিছু একটা। মিক্সড শিক বটি বাটার রাইস। বাহ বাহ, মারাত্মক নাম বলছো। বেশ, তোমার এই নামটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না, আমরা দেখে নিই আমরা যে খাবারের তৈরির পদ্ধতিটা তোমাকে দেখিয়েছি সেটাকে আমরা কি নামে ডেকে থাকি, দেখা যাক। তাহলে কি বলো, খাওয়া যাক? এই রেসিপিটার নাম হলো চেলো কাবাব। এটা চেলো কাবাব। অতএব তুমি যে উত্তরটা দিয়েছো সেই উত্তরটা দুর্ভাগ্যবশত ভুল হয়েছে। এবার তোমার পালা, তোমার প্রথম ইচ্ছে পূরণের জন্য আজকের প্রথম প্রশ্নটা আসবে, দেখা যাক। পুরো গোয়াটাই একদিন সমুদ্রের নিচে ছিল। পুরাণে কথিত আছে পরশুরাম সমুদ্র সরিয়ে দিয়ে ভারতের পশ্চিম উপকূল সৃষ্টি করেন। গোয়ার সমুদ্র উপকূল মাত্র 101 কিলোমিটার। তা জুড়ে 35টির উপর সি বিচ আছে, অর্থাৎ প্রতি 2.5 কিলোমিটারে একটি করে বিচ। তার কোনো কোনোটি আমাদের অতি পরিচিত, যেমন কালাঙ্গুটে, বাগা, অঞ্জুনা, বাগাতো। সেখানে টুরিস্টদের ভিড় লেগেই থাকে, যেন বছর ভোর মেলা চলছে। আবার কোনো কোনোটি একদম নির্জন, শান্ত, শুধু পাখির ডাক, সমুদ্রের গর্জন আর নারকেল বনের ঝিরঝির। নির্জনতা বিলাসী ও কোলাহল প্রিয় দু ধরনের মানুষকেই গোয়া আকর্ষণ করে, কারণ অবশ্যই আরব সাগরের সান্নিধ্য। ভারতের পূর্ব উপকূলের নাম করমণ্ডল উপকূল, তেমনি পশ্চিম উপকূল অর্থাৎ গোয়ার সমগ্র তট কি নামে পরিচিত? ভারতের পশ্চিম উপকূল কি নামে পরিচিত? কোনকান কোস্ট। এটাই উত্তর? হ্যাঁ, কোঙ্কন কোস্ট। কোনকান কোস্ট। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। চ্যালেঞ্জ করতে চাও? না না, বেশ। এবার দেখে নি তোমার এই উত্তরের হাত ধরে তুমি আজকে তোমার প্রথম পর্বের 25 নম্বর জোগাড় করতে পারলে কি পারলে না, দেখা যাক। গোয়ার সমগ্র তট কোঙ্কন উপকূল নামে পরিচিত। কোঙ্কন উপকূল একেবারে সঠিক উত্তর হয়েছে। শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ। সেই সঙ্গে 25 নম্বর তোমার ঝুলিতে চলে গেছে। আমাদের সৌভাগ্য, আমরা মজা করে ভূগোলের টিচারকে একটা ভূগোল সংক্রান্ত প্রায় প্রশ্ন করেছিলাম এবং উনি একবারে সঠিক উত্তর দিয়ে আমাদের শিক্ষা দিয়েছেন। হঠাৎ ভূগোল পড়তে কি ছোটবেলা থেকে ইচ্ছে হয়েছিল নাকি না মা কিছু বলতে চাইছে? খুব ইচ্ছে ছিল যে সাবজেক্টটা ইংলিশ নিয়ে পড়াশোনা করবে। তারপর যখন 9-10-এ উঠলো তখন ও বললো যে না আমি সায়েন্স নিয়ে পড়বো। ওরই বান্ধবী সিনিয়র, তাকে বলেছেন তুমি আমি অসুস্থ হয়ে গেছিলাম, ফর্মটা আনতে যেতে পারিনি, তুমি যদি এনে দাও। সে কিন্তু দেয়নি। তখন ওর বাবাকে বললেন তুমি যাও, সব তো সায়েন্সের পরীক্ষা আগের দিন হয়ে গেছে,
মেয়েটি বিট্রে করলো, আমার খুব কষ্ট হয়েছিল তখন। তখন ওই লয়েটো থেকে ভূগোলের ফর্মটা তুলে নিয়ে আসে, আর্টসে। তারপরে সেই থেকে সাবজেক্ট চেঞ্জ হলো। আর আমিও ছোটোবেলায় খুব ভূগোল পড়তে ভালোবাসতাম, কিন্তু আমারও হয়ে ওঠেনি। সেই অপূর্ণতা আমার মেয়ে। বাহ, ও এইভাবে ভূগোলে প্রবেশ, বাহ, দারুণ ব্যাপার। অ্যাক্সিডেন্টালি, হ্যাঁ, কিন্তু আমাদের জীবনে এরকম কিছু কিছু দুর্ঘটনা ঘটে যেখান থেকে আমরা একটা গন্তব্যে পৌঁছে যাই। হ্যাঁ, বেশ, তোমার পালা এবার। তোমার আজকের প্রথম পর্বের দ্বিতীয় প্রশ্নটা তোমার সামনে রাখা হচ্ছে। তুমি একেবারে জমিদারি স্টাইলে প্রশ্নটার মোকাবিলা করো, দেখা যাক। পৃথিবীর বিজ্ঞান সাধনার ইতিহাসে এই বাড়িটির গুরুত্ব অপরিসীম। একজন বাঙালি বিজ্ঞানী যিনি পৃথিবী বিখ্যাত, তাঁর বাসস্থান এটি। বাড়িটি ঘুরে দেখলেই বোঝা যায় কতটা অসাধারণ ছিলেন এই মহান বিজ্ঞানী। এই বাড়ির আনাচে কানাচে রয়েছে বিজ্ঞান সাধনার বহু নিদর্শন। রয়েছে তাঁর আবিষ্কার করা কেরোসিন তেলে চলা ফ্রিজ। তাঁর ফটোগ্রাফির শখের জন্য দেখতে পাওয়া যায় ডার্ক রুম। বহু বিখ্যাত মানুষের অত্যন্ত স্নেহের পাত্র ছিলেন তিনি। রয়েছে তাঁদের দেওয়া বহু উপহার সামগ্রী। এবং সবকিছুর মধ্যে সর্বাগ্যে উল্লেখযোগ্য এমন একটি যন্ত্র যা বদলে দিয়েছিল পৃথিবীর বিজ্ঞানের গতিপথ। তাঁর বাড়ির বাগানে এখনো দেখা যায় একটি বসার জায়গা, যেখানে তাঁর সঙ্গে বসে গল্প করতেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটি কোন বিখ্যাত বিজ্ঞানীর বাড়ি? এটি কোন বিখ্যাত বিজ্ঞানীর বাড়ি যেটি সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হলো? আচার্য জগদীশ চন্দ্র বোস। তুমি নিশ্চিত হলে প্রত্যয় নিয়ে উত্তর দাও। না, আমি যা জানি আমার মনে হচ্ছে আচার্য জগদীশ চন্দ্র বোসই হবে। এটা কি তোমার উত্তর? হ্যাঁ। বেশ, আচার্য জগদীশ চন্দ্র বসু, তুমি এই উত্তর দিয়েছো, তোমার এই উত্তরটা গ্রহণ করলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না, বেশ, যদি এটা ঠিক হয় তাহলে তুমি 25 পাবে, আর যদি ভুল হয় তাহলে আবার তোমাকে বেশ খানিকক্ষণ অপেক্ষায় থাকতে হবে। তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর যেটা তুমি দিয়েছো সেটা ঠিক না ভুল আমরা যাচাই করে নিই, দেখা যাক। আচার্য জগদীশ চন্দ্র বসু। আচার্য জগদীশ চন্দ্র বসু, অতএব তুমি একেবারে সঠিক উত্তর দিয়েছো। শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ। আমরা 25 পাওয়া কস্তুরীর কাছে দ্বিতীয় প্রশ্ন নিয়ে যাব, এবং যদি এই প্রশ্নের উত্তর ঠিক হয় তাহলে তোমার প্রথম ইচ্ছে পূরণ হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্নটা তোমার সামনে আসছে, খুব মন দিয়ে দেখো, তারপর উত্তর দাও, দেখা যাক। वड़क्कम देवशंकर दा हैप्पी पेरेंट्स डे शॉप व्यूअर के केरला की भालोबाशा। हिंदुस्तान में हर शुभ काम कुछ मीठा खा के होता है, तो आइए आज कुछ मीठा हो जाए। और ये डिश बनाने के लिए हमें चाहिए दूध, सेवइयाँ, चीनी, घी, किशमिश, काजू और इलायची। सबसे पहले हम उर्ली में घी डालेंगे और फिर इलायची के कुछ दाने। जैसे ये थोड़े ब्राउन हो जाएंगे फिर हम इसमें डालेंगे दूध। इसको थोड़ी देर पकाएंगे और फिर इसमें डालेंगे चीनी, फिर थोड़ी सी सेवइयाँ और इसको 5-10 मिनट हम पकाएंगे। जब ये पक जाएगी उसको फिर हम एक प्लेट में निकाल के उसको हम किशमिश और काजू से गार्निश करेंगे। लीजिए, ये डिश तैयार है। लगता तो है ये बंगाल का पायस जैसा। आप लोगों को बताना है कि साउथ इंडिया में ये स्वीट डिश किस नाम से जाना जाता है। এই বিশেষ খাবারটির নাম কি?
পায়সাম। পায়েসম? সেময়ের পায়েসে তো আমরা বলি থাকে সেমাই পায়সাম এরকম কিছু। তাহলে উত্তরটা কি নাম নেব? সেমাই পায়সাম। এটা কি মানে আন্দাজে বলা হচ্ছে নাকি? আন্দাজে। আন্দাজে? হ্যাঁ। বাবারে, মানে নিজেই নামকরণ দেওয়া করা হচ্ছে নতুন ভাবে। বেশ, যদি সেটাই মনে হয় তাহলে তাই নেব। হ্যাঁ। বেশ, তোমার এই উত্তরটা নেওয়া হলো। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? আমি শিওর নই, আমি চ্যালেঞ্জ করব না। মানে শিওর নও? আমি যেটা ভাবছি ওটা কি আদৌ ওটা না। জীবনে যখনই চ্যালেঞ্জ করতে চেয়েছো আগে কি মার দিকে তাকিয়ে নিয়েছো একবার? হ্যাঁ, আমি বললাম না, যা করি একবার মার দিকে তাকিয়ে নি। বেশ, তাহলে তুমি চ্যালেঞ্জ করছো না, কিন্তু তোমার মনে কি উত্তর এসেছিল? আমার রসম মনে হচ্ছে বোধহয়। রসম? না, মিষ্টি না। মানে রসম না, ঠিক রসম মানে ওইরকম জাতীয়, মানে রসম ঠিক না, তাই জন্যই আমি কনফিডেন্টলি উত্তরটা দিতে পারছি না। বেশ, তুমি চ্যালেঞ্জ করছো না? না না না। তুমি বলেছো একটা উত্তর, একটা বিশেষ নাম। বেশ, দেখা যাক যে পদ্ধতিটা আমরা দেখেছি, যে জিনিসটি তৈরি হতে দেখেছি, সেটিকে কি নামে দক্ষিণ ভারতে ডাকা হয় আমরা দেখে নিই। साउथ इंडिया में इसे कहते हैं पायसम। তোমার উত্তর একেবারে সঠিক হয়েছে। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। সেই সঙ্গে তুমি ছিলে 25-এ, আরো 25 জোগাড় করে পৌঁছে গেছো 50-এ। 50-এ পৌঁছানো মানে প্রথম ইচ্ছে পূরণ। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়া সময় এসেছে, এখন থেকে সব বাহ, আদরও হলো। এবার কি নিশ্চিন্ত হলো মেয়ে? কি মনে হচ্ছে? সাংঘাতিক টেনশন করে। এখন বাচ্চাদের কথা বলে আমি বলি আর কদিন বাঁচবো, 100 বছর আর বাঁচবো কিনা সঙ্গে, তুমি 200 বছর বাঁচবে। আমাদের সকলেরই আকাঙ্ক্ষা তো তাই। আর বাবা মা অনন্তকাল বেঁচে থাকেন, কোথাও না কোথাও থাকেন, বাসা বদল করেন। প্রথম ইচ্ছে পূরণ তোমার হয়ে গেছে, তোমার দ্বিতীয় ইচ্ছেটা একবার জেনে নেব। আমার দ্বিতীয় ইচ্ছে কিছু স্ট্রিট চিলড্রেনদের সাথে, বাচ্চাদের সাথে একটু পিকনিক করা, ওদের একটু ভালো খাওয়ানো, ওদের সাথে থাকা। আমার মা আসলে খাওয়াতে খুব ভালোবাসে। মানে একবার এরকম হয়েছে, 3 বার ভাত রেঁধেছে, 3 বার মানুষ এসছে, 3 বার 3 জনকে খাইয়ে দিয়েছে, কাউকে জানতে দেয়নি যে আমি কিছু খাইনি। মানে এটা একটা ঘটনা বললাম, এরকম প্রচুর ঘটনা আছে যে মা মানে বলেছে খালি দিতে, দাতা কর্ণের মতো আর কি, তুমি এটা না ওটা না ওটা না। এমনকি এরকম হয়েছে তারা দুজনে গভর্নমেন্ট সার্ভিস করতেন, মার কাছে টাকা চেয়েছিল। মা তো হাউসওয়াইফ, তো মা তখন বিশ্বাস করবেন না, আজ আমি কি বলে বলবো, মার সোনার একটা বালা ছিল হাওড় মুখে, সেইটাকে বিক্রি করে তাদের টাকা দিয়েছে। লুকিয়ে করতো এসব, আমরা কিচ্ছু জানতাম না। পরে জানা কি গো তোমার হাতটা খালি, বলবে না ও রেখে দিয়েছি ভেতরে, মানে জানতে দেবে না কাউকে। তো সেই জন্য মা খুব খাওয়াতে ভালোবাসে লোককে। এমনি তো সাধারণ মানুষ সবাই আমরা 2 বেলা মিল খাই, কিন্তু অনেক স্ট্রিট চিলড্রেন, গরিব দুঃখী আছে যারা একবেলাও হয়তো ভালো করে খেতে পায় না। তো তাদের সাথে যদি একটা ভালো মানে অবস্থায় তাদের একটু পেট ভরে খাওয়ানো সুস্থভাবে, তাহলে আমার মা খুব খুশি হবে। বাহ, খুব সুন্দর ইচ্ছে। 3 নম্বর প্রশ্নটা তোমার সামনে রাখা হচ্ছে। তুমি আছো 25-এ, এটা যদি পারো আরো 25 জোগাড় হয়ে যাবে এবং তোমার প্রথম ইচ্ছে পূরণ হয়ে যাবে। তোমার তৃতীয় প্রশ্নটা খুব মন দিয়ে দেখো, তারপর উত্তর দাও। দেখা যাক। এতক্ষণ তো আপনারা অনেক কাটাকাটি দেখলেন, অনেক কম্পোজ দেখলেন। এবার বলুন তো আমি কি তৈরি করতে যাচ্ছি? স্ট্যাম্প। স্ট্যাম্প? হ্যাঁ। শিলমোহর করে সেই স্ট্যাম্প?
হ্যাঁ মানে সাইন করে তারপর যে স্ট্যাম্প করে ওই স্ট্যাম্পই তৈরি হলো। শিওর তুমি? কারণ ওর মধ্যে পেড ছিল, যেগুলো আমরা জেনারেলি স্ট্যাম্পে দেখে থাকি এখনো বিলের ওপর, তারপর অনেক গোল গোল হয়েছিল, প্লাস আমরা হ্যান্ডেলগুলো দেখলাম। তাহলে তোমার কি মনে হচ্ছে এটা? রাবার স্ট্যাম্প। রাবার স্ট্যাম্প, হ্যাঁ। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না না না। ও বেশ, এবার দেখে নি তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গেল সেখানে আমরা সঠিক উত্তরের রাবার স্ট্যাম্প মারতে পারলাম কিনা। অর্থাৎ যদি তোমার উত্তরটা ঠিক হয় তাহলে তুমি তোমার প্রথম ইচ্ছে পূরণ করে ফেলবে। দেখা যাক উত্তরটা ঠিক হলো না ভুল হলো। তার মানে রাবার স্ট্যাম্প একেবারে সঠিক উত্তর দিয়েছো তুমি। শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ। তুমি ছিলে 25-এ, আরো 25 জোগাড় করে ফেলেছো, তোমার প্রথম ইচ্ছে পূরণ হয়ে গেছে। চলো আমরা সেই ঠাকুর ঘরের দিকে যাই। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। ধন্যবাদ। সব কাটারি এই যে আপনার ছেলের একটা ইচ্ছে পূরণ হলো, এই উপলক্ষে আপনার ভেতরে কোন গান বাজছে? যা দিয়েছ যারে ও যোগ ভাবিয়া কেড়ে তো কিছু না আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দানে। অসাধারণ, খুব ভালো। অনেকদিন পর গানটা শুনলাম। সেই গানের সূত্র ধরে আমরা এবার দ্বিতীয় ইচ্ছেতে ঢুকবো। ওর দ্বিতীয় ইচ্ছেটা জেনে নিয়েছি, তোমার দ্বিতীয় ইচ্ছেটা কি? আমার দ্বিতীয় ইচ্ছে যে আমি আসি হচ্ছে গৌরী সেনের পরিবারের, আমি বংশধর। লাগে টাকা দেবে গৌরী সেন? আমার তো কিছু লাগবে, সেন ফ্যামিলি। আমি সবাই যখন আমাকে বন্ধুরা নিয়ে খেপায়, আমি লোককে বলেছি আমি হচ্ছে গৌরী সেনের গরিব বংশধর। আচ্ছা, গরিব বংশ। তো সবাই একসঙ্গে এসে একসঙ্গে আমরা আনন্দে নাচ গান করি, কীর্তন হয়, খাওয়া দাওয়া হয়। তো ইচ্ছেটা হচ্ছে যে এই যে একটা ফ্যামিলি গেট টুগেদার, সব একসঙ্গে আমরা একটু আনন্দ করব, যেটা আমরা আমার মা বাবার সবসময় খুব ইচ্ছা হয় যে এবার আমরা একটু সবাই একসঙ্গে আমাদের পুরোনো ঠাকুর বাড়িতে গিয়ে একটু সবাই আনন্দ করি, হরিনাম কীর্তন করি, সংকীর্তন হোক। তো এই জিনিসটাই আমি একটা চাই যে একটা ফ্যামিলি গেট টুগেদার একটা যদি করা যায়। বাহ, খুব সুন্দর ইচ্ছে। এই দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য তোমার সামনে তৃতীয় প্রশ্নটা এবার আসবে। 3 নম্বর প্রশ্নটা কি অপেক্ষায় আছে ভালো করে দেখে নাও। তোর হলো শাড়ি পরা? তোকে না 10:30টার মধ্যে পৌঁছতে হবে। তুমি এসো না, আমি পারছি না। কই দেখি। এই যে শাড়িটা পরছিস, এটাকে কি বলে জানিস তো? ইক্কাত। ইক্কাত। ইক্কাত আমাদের দেশে প্রধানত অন্ধ্রপ্রদেশে আর উড়িষ্যায় পাওয়া যায়। কই দেখি। মিষ্টি দেখাচ্ছে। আমি চললাম, অনেক লেট হয়ে গেছে। আস্তে আস্তে আস্তে। আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাস। দুঃখা দুঃখা। আচ্ছা বলুন তো, উড়িষ্যায় যে ইক্কতটা পাওয়া যায় তার একটা ডাক নাম আছে, সেটা কি? উড়িষ্যার ইক্কত শাড়ির চলতি নাম বা ডাক নাম কি? দুর্গা দুর্গা বলে একখানা মারাত্মক প্রশ্ন দিয়েছেন।
কোনো নাম মনে আসছে? হ্যাঁ, এমনিতে কয়েকটা মনে আসছে, যেমনি খুব চলতি নামে বাঙালিরা বলে কটকি শাড়ি একটা, 2 নম্বর সম্বলপুরি হতে পারে, 3টে যেটা আছে সেটা হচ্ছে টেম্পল পার, আর একটা লাস্ট আছে বোমকাই। তাহলে কোন উত্তরটা নেব? কটকি শাড়ি বলি আর কি। বেশ, কটকি। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? শাড়ি নিয়ে আমার কোনো কিছু জানা নেই। বেশ, তুমি চ্যালেঞ্জ করতে চাও না, ও উত্তর দিয়েছে কটকি শাড়ি। আমরা দেখে নিই মনিদিদা কি জানাতে চাইছে, দেখা যাক। মিষ্টি দেখাচ্ছে। আমি চললাম, অনেক লেট হয়ে গেল। আস্তে আস্তে আস্তে। দুঃখা দুঃখা। উড়িষ্যায় যে ইক্কতটা তৈরি হতো সেটা হতো কটক শহরে, তাই পোশাকি ইক্কতের আদরের ডাকনাম হলো কটকি। কটকি একেবারে সঠিক উত্তর হয়েছে আবার। সেই সঙ্গে 50 থেকে তুমি পৌঁছে গেছো 75-এ। আরেকটি প্রশ্নের অপেক্ষা, তারপরে দ্বিতীয় ইচ্ছে পূরণ। তোমার কাছে যাব। তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য এবার তোমার চতুর্থ প্রশ্নটাকে তোমার সামনে রাখা হচ্ছে। ভালো করে যাচাই করে তারপর উত্তর দাও, দেখা যাক। এই যে আমরা 4টে ছবি দেখতে পাচ্ছি, যার কিছু ইনফরমেশন দেওয়া আছে, এইটার থেকে আমরা আসলে একটি করে ছবির নাম জানতে চাইছি। 2001 হচ্ছে দিল চাতা হে, 2005 হচ্ছে মঙ্গল পান্ডে, 2008 হচ্ছে গজনি। আমির খানের কথা বলা হচ্ছে এখানে। আর একটা বাদ গেল তো। হ্যাঁ, জুন 2001টা প্রত্যেকটা খুব ভালো করে দেখো। না, এটা আমির খানের হেয়ার স্টাইল, এটা আমি বুঝে গেছি। আমির খানকে ভালো লাগে তো? হ্যাঁ। তাহলে কি কি বিখ্যাত ছবি আছে আমির খানের, সেগুলো ভাবতে থাকো। রং দে বসন্তি, দিল চাতা হে, লাগান। হ্যাঁ, আচ্ছা লাগানই নেবো আমি। মাথার হেডব্যান্ডটা মনে হচ্ছে আমার। তাই? হ্যাঁ। এবার একটা একটা করে বোঝাও তাহলে। এই সবকটার মধ্যে আমি আমির খানকে কোথাও না কোথাও খুঁজে পাচ্ছি, আমার খুব পছন্দের নায়ক। জুন 2001-এ লাগানে আমির খানের নাম ছিল ভুবন, আর ওর মাথায় একটা গামছা আর ওই মাত্র যখন ক্রিকেট খেলতে নামতো। অগস্ট 2001-এ আমির খান দিল চাতাতে পারফর্ম করে, এবং দিল চাতাতে এরকম একটা গোটি ছিল। 2005-এ আমির খান মঙ্গল পান্ডে করে, এবং তার হেয়ারস্টাইল এবং গোঁপ এরকম ছিল। এবং গজনিতে যেহেতু আমির খান ওই একটা অ্যাক্সিডেন্টের পর উনি সব ভুলে গেছেন, এখানে একটা স্টিচ হয়েছিল, এবং আমিও এককাল আমি এরকমই হেয়ারস্টাইলটা করেছিলাম। তো তুমি নিজে এরকম করেছিলে? হ্যাঁ, আমি এটাই উত্তর নেব, আমির খান এবং লাগান, দিল চাতা হে, মঙ্গল পান্ডে, গজনি। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না। এবার দেখে নিই তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গেল সেটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। बार बार हाँ हो यार हो, अपनी जीत हो उनकी हार हो। दिल चाहता है हम ना रहे कभी यारों के बिन। তার মানে তোমার কাছ থেকে যা উত্তর পাওয়া গিয়েছে তা একেবারে সঠিক উত্তর। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। তুমি দাঁড়িয়ে আছো 75-এ। তোমার আরেকটি উত্তর দিতে পারলেই দ্বিতীয় ইচ্ছে পূরণ। দারুণ ব্যাপার।
তো এই যে বোর্ডিং স্কুল মানে একটা বাড়ি থেকে আর একটা বাড়িতে যাওয়া আর একটা অন্য ধরনে যাওয়া, তারপর আবার বিয়ে থা মানে তো আবার আরেকখানা জায়গায়, সেটা কেমন? হ্যাঁ সেটা মানে স্কুল লেভেল থেকে আমার এখন যে হাজবেন্ড তার সাথে আমার আলাপ স্কুল লেভেল থেকে, মানে যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকে। মানে বোর্ডিং স্কুলে থাকতে হ্যাঁ। সে কোথায় থাকতো? সে ব্যারাকপুরেই থাকতো। মানে পাড়া ফ্যামিলি ফ্রেন্ডস, হ্যাঁ ফ্যামিলি ফ্রেন্ডস। ফ্যামিলি ফ্রেন্ডস থাকতে তারপরে উনি আমাকে প্রপোজ দেন, তারপর আমি হ্যাঁ করি, তারপরে মা বাবা জানতে পারে আর কি। আমাকে জানতে পারলো সে কি করে আর কি। আমাদের তখন না ক্লাস 10-এ উঠে না সবার চিকেন পক্স হচ্ছিল বোর্ডিংয়ে। তো আমাদের সিস্টার মেরি যে প্রিন্সিপাল, সে তখন বললো যারা ভালো আছে 2-3জন টিচার নিয়ে ওদের বাড়ি পাঠিয়ে দাও, তারাও যদি ইনফেক্টেড হয়ে যায়। বাড়িতে এসছি সব ভূত দেখার মতো। তখন আমার যে হাজব্যান্ড হলেন আর কি, সে তখন ওখানে একটা চিঠি দিয়েছিলেন, ওরা আবার ফরওয়ার্ড করে আমার বাবার নামে পাঠিয়ে দিয়েছে। তখন খুলে দেখে আমার হাজব্যান্ডের চিঠি। ও, ওটা গোপন প্রেমপত্র ছিল? তাতে ভয়ানক কিছু লেখা ছিল নাকি? না না, কিছুই না, মানে একটু কেমন আছে তুমি কেমন আছো, তোমাকে ছাড়া মন খারাপ করছে, এই আর কি, কবে আসবে তোমার গালে টোলটা কি এখনো পড়ে, এইরকম। তো বাবা যাই হোক বকেনি, বাবা মানে একটু বুঝিয়েছিল যে এই বয়সে এসব ঠিক নয়, সামনে আইসিসি পরীক্ষা, হ্যাঁ সেইগুলো ভালো করে না করলে কি করে হবে বলো তুমি। ভালো কথাই তো বলেছে। হ্যাঁ এইটাই বলেছিল, আর মা একটু বোঝাতো, দেখ এখন এটা বয়স নয়, এটা এসব করিস না। তোমার মন কি বলতো? আমার মন বলতো যে আমি বলো, ছাড়বো না। সেই যে আঁকড়ে ধরা হলো সেই চললো, মন এখন ভরপুর, তাই তো? বেশ, এই ভরপুর মন নিয়ে আমরা 4 নম্বর প্রশ্নটায় ঢুকবো। এটা পারলে দ্বিতীয় ইচ্ছে পূরণ হয়ে যাবে। 75 আছে আর 25 জোগাড় হয়ে যাবে। আমরা 4 নম্বর প্রশ্নটা খুব মন দিয়ে দেখে নিই। কোন সিনেমার কথা বোঝানো হলো? খুব সহজ, খুব পরিচিত একটি সিনেমা। দিচ্ছে আর নিচ্ছে, দিচ্ছে। দেওয়া নেওয়া। আপনি প্রত্যেকটা উত্তর সংশয় নিয়ে দিচ্ছেন এবং জিতে যাচ্ছেন। বারবার ভগবান কি এরকম ঘটাবে? সেই তাহলে কি নেব উত্তরটা? দেওয়া নেওয়া। কি কারণে দেওয়া নেওয়া মনে হচ্ছে? মানে খালি দিচ্ছে আর নিচ্ছে, দেওয়া নেওয়া। দেওয়া নেওয়া উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? আমিও দেওয়া নেওয়াই দিতাম। আমরা জানি না এই গপ্পের আধারে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে কিনা। আমরা এবার যাচাই করে নিতে চাইবো। যদি এই উত্তর ঠিক হয় তাহলে তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ। বেশ, আমরা দেখে নিও তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। দেয়া নেয়া একেবারে সঠিক উত্তর দিয়েছো আবার তুমি। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। আপনাকে আমি না একদিন এই জুন মাসের প্রথমে আমি দেখছি রবীন্দ্র সদনে, আমি মানে মেট্রোটা গেল মানে টুয়ার্ডস টালিগঞ্জ, আপনি বেরোলেন। এখন আপনি কি সেই কি আপনি? আমি সেই, তাই না? আমি ভাবছি হাতটা ধরবো কিনা, কি যদি হয়। আমি একাই ছিলাম তো,
তখন তো হাতটা ধরলেই পারতেন। চুলটা একটু এরকম করে দেখি টোলটা পড়ে কিনা। হ্যাঁ কেউ পড়লো। একদম একদম। সেই সঙ্গে তুমি ছিলে 75-এ পৌঁছে গেছো, 100-তে পৌঁছানো মানে দ্বিতীয় ইচ্ছে পূরণ, এবং মায়ের জন্য একটি এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটা বিশেষ হার এবং কানের দুল। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়া সময় এসেছে, এখন থেকে সব কাটারি হ্যাপি বার্থডে। যেহেতু তোমার 2 নম্বর ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে, তৃতীয় ইচ্ছেটা আগে জেনে নেবো, কেননা তুমি যদি চাও চ্যালেঞ্জ করতে পারবে। আমার তৃতীয় ইচ্ছে হলো মা যেহেতু গান বাজনা করে আর আমাদের হারমোনিয়ামটা একটু খারাপ হয়ে গেছে, তো সেই জন্য মার জন্য যদি একটা হারমোনিয়াম হতো তাহলে আমার দিক দিয়ে আমার খুব ভালো লাগতো। তাহলে ওটা বাজিয়ে গাইতে পারে। হ্যাঁ এখনো তো রেওয়াজ করে, ভালো গায়। হ্যাঁ খুব ভালো গায়। আচ্ছা একটা কথা, স্কুলে সেখানে তোমার পরিচিতিটা কি, মানে তোমাকে লোকে কিভাবে দেখে? দিদিমণিদের তো নানান রকম পেছনে পেছনে চুপি চুপি বলে না, সেরকম কোনো নাম আছে নাকি? গতকালকেই প্যারেন্ট টিচার মিটিং ছিল। আচ্ছা। হ্যাঁ ওর মেয়ে এখন ক্লাস 7-এ। আচ্ছা। মিস বলে এসছে, মিস তুমি আমাকে চিনতে পারছো? আমি হ্যাঁ একদম চিনতে পারছি। বলে মিস একটা কথা বলি, ওই ক্লাসরুমটা ওই যেটা এখন 10 হয়েছে সেটা আগে জিওগ্রাফি রুম ছিল। আমি বলছি হ্যাঁ একদম ঠিক। বলে সেখানে লেখা ছিল ডক্টর পল ইজ লাইক এ বারবি ডল। আমি করে বাজে কথা বলিস না একদম। বলে মিস সত্যি কথা বলছি, আমরা এরকম লিখতাম। বাবা, তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য এবার তোমার একটি প্রশ্ন আসবে। তুমি জাদু প্রশ্ন এখনো চাইছো না, সাধারণ প্রশ্নই চাইছো তো? বেশ, তোমার এইবারের সাধারণ প্রশ্নটি সামনে আসবে, মন দিয়ে দেখো। रिमझिम गिरे सावन, सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लगी कैसी ये अगन। रिमझिम गिरे सावन, सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लगी कैसी ये अगन। रिमझिम गिरे सावन, दिलबर मेरे कब तक मुझे ऐसे ही तड़पाओगे। मैं आग दिल में लगा दूंगा वो, के पल में पिघल जाओगे। दिलबर मेरे कब तक मुझे ऐसे ही तड़पाओगे। मैं आग दिल में लगा दूंगा वो, के पल में पिघल जाओगे। रा 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 रा। छूकर मेरे मन को किया तूने क्या इशारा। छूकर मेरे मन को किया तूने क्या इशारा। बदला ये मौसम, लगे प्यारा जग सारा। छूकर मेरे मन को किया तूने क्या इशारा। बदला ये मौसम, लगे प्यारा जग सारा। छूकर मेरे मन को किया तूने क्या इशारा। এই যে তিনটে গান, এই তিনটে গানের মধ্যে দুটো সিমিলারিটি আছে। তো সেই দুটো সিমিলারিটি কি? তিনটে গানই প্রেমের গান, তিনটে গানই কিশোর কুমারের এবং অমিতাভ বচ্চন। এটাই তোমার উত্তর? এটাই আমার উত্তর। তোমার কি ফাইনাল উত্তর এটা? ফাইনাল উত্তর। তাই? বেশ, তোমার উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না, অন্য কোনো উত্তর মনে আসছে না? আচ্ছা বেশ, ঠিক আছে, আপাতত চ্যালেঞ্জ করছে না, তুমি একটা উত্তর দিয়েছো। এবার আসল উত্তর দেওয়ার কারিগরের কাছে জেনে নেবো যে ও যে উত্তরটা দিয়েছে সেটা কি ঠিক দিয়েছে না ভুল দিয়েছে। উত্তরটা এটা খুবই চিন্তার বিষয়। উত্তরটা একেবারেই
ভুল নয়, সঠিক। খুবই চিন্তার বিষয় এই কারণে যে তুমি কি করে একেবারে সঠিক উত্তর আবার দিয়েছো, সেজন্য ধন্যবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন। তুমি ছিলে 75-এ, এই 25 নম্বর পেয়ে গেছো, অর্থাৎ তুমি পৌঁছে গেছো 100-তে। 100-তে পৌঁছানো মানে তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ এবং মার জন্য একটি বিশেষ পুরস্কার এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটি বিশেষ সোনার হার এবং কানের দুল। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়ার সময় এসেছে, এখন থেকে সব কাটাবি হ্যাপি প্যারেন্টস ডে। উৎসব সম্পূর্ণ হয় না যতক্ষণ সবাই মিলে মেতে ওঠে। এই মাতানোর লোক রয়েছে, ইনিও মাতানোর লোক, তুমিও মাতানোর লোক, মাতিয়ে দাও। ভ্রমর কোয় গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কোয় গিয়া। ভাই বেরাধার মন বলে শুনো রে কালিয়া, ভাই বেরাধার মন বলে শুনো রে কালিয়া, নিভাসিল মনের আগুন রে কি দিলা জ্বালাইয়া রে ভ্রমর কোয় গিয়া, ভ্রমর কোয় গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদে অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কোয় গিয়া। উল্টো দিকে একটা দ্বিতীয় ইচ্ছে পূরণ দেখলাম। হ্যাঁ, এবার তৃতীয় ইচ্ছে পূরণের পালা। তোমার তৃতীয় ইচ্ছেটা কি জেনে নি? আমার বাবা এত সুন্দর কীর্তন গায়, বাবার একটা ছোট ঘর আছে কিন্তু সেখানে বসে কাজ করার মতো কোনো জিনিস নেই, তাই বাবার জন্য যদি একটা ওয়ার্ক স্টেশন করা যায় তাহলে খুব ভালো হবে। বাহ, তোমার এই তৃতীয় ইচ্ছে পূরণ এবং চতুর্থ ইচ্ছে পূরণের জন্য তোমার একটি সাধারণ প্রশ্ন 25 নম্বরের বরাদ্দ আছে আর একটি জাদু প্রশ্ন আছে। আচ্ছা, কিন্তু তুমি 4টে প্রশ্নের উত্তর দিয়ে 100 নম্বরে দাঁড়িয়ে আছো। এবার তোমার তৃতীয় ইচ্ছে পূরণের জন্য তোমার 5 নম্বর প্রশ্নটা তোমার সামনে আসবে। ভালো করে দেখে উত্তর দাও, দেখা যাক। চুপচাপ ত্বকে ছাপ। ফুটপাথে পাথরের মতো মহিলারা বসে আছেন আর তাদের হাতে আর একজন নিবিষ্ট মনে মেহেন্দি করে চলেছেন। এই দৃশ্য আমাদের অতি পরিচিত, কিন্তু আমরা অনেকেই জানি না মেহেন্দি এমন একটি অঙ্গসজ্জা যা শুরু হয়েছিল 5000 বছর আগে। মজা হলো এত দিন ধরে মেহেন্দির জনপ্রিয়তা এতটুকুও কমেনি। মেহেন্দি আসলে একটি পাউডার বা পেস্ট যা তৈরি হয় বিশেষ একটি গাছ থেকে। মেহেন্দি মধ্যপ্রাচ্য থেকে ভারতে প্রবেশ করে 700 খ্রিস্টাব্দ নাগাদ। মেহেন্দি শব্দটি এসেছে সংস্কৃত মেহেন্দিকা থেকে। আরবিক ভাষায় মেহেন্দি আরও একটি নামে পরিচিত। আরবিক ভাষায় মেহেন্দিকে কি বলা হয়? আরবি ভাষায় মেহেন্দিকে কি বলা হয়?
একটা চেনা শব্দ হয়তো মনে আসছে না। হেনা, তুমি যা বলবে সেটা উত্তর হিসেবে হেনা, আর আমার কিচ্ছু মাথায় আসছে না। 4টে উত্তরের ক্ষেত্রে এরকম বলেছে, হ্যাঁ, কিন্তু সেগুলো ঠিক হয়েছে। আমিও চাই এটাও ঠিক হোক, কিন্তু উত্তরটা কি? হেনা। হেনা, বেশ, তোমার এই উত্তরটা গ্রহণ করলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না, বেশ, এবার দেখে নি আবার একটি অনিশ্চিত উত্তর এসছে। সেই অনিশ্চিত উত্তরটা আমাদের নিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে কিনা, অর্থাৎ আমাদের উত্তরটা ঠিক না ভুল যাচাই করে নি। দেখা যাক। অ্যারাবিক ভাষায় মেহেন্দিকে বলা হয় হেনা। হেনা একেবারে সঠিক উত্তর হয়েছে। শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ। সেই সঙ্গে তুমি পৌঁছে গেছো 125-এ। আমি অনেক রকম ভঙ্গিমা দেখেছি, এটা একটা নতুন ভঙ্গিমা, প্রতিটি উত্তরই অনিশ্চিত হয়ে দেওয়া এবং উত্তর ঠিক বলা। এটা কি একটা কোনো ধরন? না, আমি না প্রচন্ড ঈশ্বরকে বিশ্বাস করি। আমি বাবা মানে আমরা ব্রহ্মকুমারীর শিষ্যা, আমি ভীষণ বাবাকে বিশ্বাস করি। এবং উনি সব করাচ্ছেন। হ্যাঁ, আমার জীবনে ডাউন লাইফ ছিল এককালে। হ্যাঁ, আমি চাকরি ছেড়ে দিই 5 বছরের জন্য। কেন? আমি নিজেও জানি না কেন। আমার মা পাগলের মতো হয়ে গেল। 60 দিনের মাথায় আমার বাবা মারা গেলেন স্ট্রোকে। উনি নিতে পারেননি ব্যাপারটাকে। তারপরে আমার হাজব্যান্ড প্রচণ্ড মানে আমাকে সাপোর্ট দিয়েছে, আমার ফ্যামিলি সাপোর্ট দিয়েছে, আমি সুস্থ হয়ে উঠেছি। কিন্তু এই সারাটা 5 বছর আমি খালি শুয়ে থাকতাম। তখন এই বাবার পরিচয় আমার বাড়িতে এলো অদ্ভুতভাবে। আমি সেই চাকরি ছাড়া চাকরি পেলাম, একই চাকরি পেলাম, ওখানেই আমি যেতে চেয়েছিলাম। এনার সান্নিধ্যে এসে আমি সত্যি আমি একটা জীবন ফিরে পেয়েছি। তাই জন্য বারবার আমি বাবাকে ধন্যবাদ দিচ্ছি, বাবাকে সবকিছু, যে বাবা তোমার জন্যই সব হচ্ছে, আমি কিচ্ছু জানি না, তুমি যা করো আমার মধ্যে থেকে তুমি করো, আমি কিছু জানি না। হ্যাঁ, কিন্তু আপনার ধরনটা আলাদা। আপনি একরকম ভাবে নিজেই উত্তর দিচ্ছেন, আমি জানি। হয়তো শব্দগুলো মনের ভেতরে আছে, সেগুলো চলে আসছে ঠিক সময়ে। আপনার ওয়েল পাওয়ার আপনাকে আনিয়ে দিচ্ছে, আপনার ইচ্ছে। এইবার তোমার তৃতীয় ইচ্ছে পূরণের জন্য তোমার হাতে জাদু প্রশ্ন আছে। সেটি কি নেবে, নাকি একটি যে সাধারণ প্রশ্ন আছে সেটি নেবে? ঠিক আছে, আমি জাদু প্রশ্নটাই নেব। বেশ, তোমার জাদু প্রশ্নটাকে তোমার সামনে আনা হচ্ছে। দেখা যাক জাদু প্রশ্নটা কি। গত বছর অলিম্পিকেও 5-6টা মেডেল এসেছিল, কিন্তু কোনো গোল্ড ছিল না। 120 কোটি লোকের দেশ আর কয়েকটা মাত্র মেডেল। মেডেল পাওয়ার জন্য তো অলিম্পিক নয়। তা নয় তো কি? তাহলে যারা ফার্স্ট সেকেন্ড হয় তারা পার্টিসিপেট করতে পারতো, বাকিরা নামে কেন? ভালো বলেছিস। এটাই হলো অলিম্পিক্সের মূল কথা, পার্টিসিপেট করা। অলিম্পিক্সের মেইন লোগোতেও এই কথাই বলা আছে, 5টি সার্কেল, মানে 5টি মহাদেশ পাশাপাশি হাত ধরাধরি গলাগলি করে দাঁড়িয়ে আছে। এইসব যুদ্ধ, বম ব্লাস্ট, মারামারি, হানাহানির মধ্যে এই অলিম্পিক্সের লোগোটা দেখলে মনটা কেমন আনন্দে ভরে ওঠে না? 5টি সার্কেল 5 রঙে, হলুদ, সবুজ, কালো, লাল, নীল আর সাদা। হ্যাঁ, সাদা। অলিম্পিক্স ম্যানুয়ালে পরিষ্কার বলা আছে, সাদা বেসের ওপর এই 5টা সার্কেলকে প্রেজেন্ট করতে হবে। এবারে বলুন তো, অলিম্পিক্সের লোগোতে এই 6টি রঙই কেন বেছে নেওয়া হলো? একটা মোক্ষম প্রশ্ন দিয়েছেন, জাদু প্রশ্ন। আমাদের যে 5টা এলিমেন্ট আছে, যে হাওয়া, আগুন, জল, এইভাবে আমি কোথায়টা পড়েছিলাম, আমার এক্ষুনি মনে পড়ছে না। উত্তরটা আরো নিশ্চিত হয়ে সঠিক ব্যাখ্যা দিতে হবে। পড়েছিলাম, মনে পড়ছে না আমার। আমি এটাই নেব, 5 এলিমেন্টসই নেব। তাহলে তুমি গুছিয়ে উত্তরটা বলো। আমাদের যে 5টা এলিমেন্ট আছে, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই 5টা যে এলিমেন্ট, এই 5টা এলিমেন্টের সঙ্গেই আমার মনে হচ্ছে যে অনেক স্পোর্টস যুক্ত আছে। তো তাই জন্য আমি এটাই আমার উত্তর। বেশ, তোমার এই উত্তরটা তাহলে নেব। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? আমি চ্যালেঞ্জ করব না। বেশ, আমরা দেখে নিই মধুজাটার কাছে আসল উত্তরটা কি। পৃথিবীর প্রত্যেকটি দেশের ফ্ল্যাগেই এই 6টি রঙের একটি বা দুটি ব্যবহৃত হয়েছে।
তাই এই 6টি রং। এই রিসার্চটা করা হয়েছে এবং করে দেখা গেছে যে ওই যে 5টি গোলাকার বৃত্ত তাদের রং আর পেছনের ওই সাদা, এটা পৃথিবীর সমস্ত ফ্ল্যাগে এই রঙগুলি স্থান পেয়েছে কোনো না কোনো একটি রং। তাই আমরা কোনো না কোনো দেশের প্রতিনিধিত্ব হয়ে আমরা এর মধ্যে ঘোরাফেরা করছি। অলিম্পিক হলো সেই রকম একটা আয়োজন, ব্যাখ্যাটা তাই। তাই এ যাত্রায় তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গেল সেটা দুর্ভাগ্যবশত ভুল হয়েছে। তুমি ছিলে 100-তে, আপাতত 100-তেই রয়ে গেলে, কিন্তু এখনো তোমার তৃতীয় ইচ্ছে পূরণ করবার প্রভূত সময় আছে। তোমার হাতে একটি সাধারণ প্রশ্ন আছে এবং ওকে চ্যালেঞ্জ করবার ক্ষমতা আছে। বেশ, তোমাকে একটু অপেক্ষায় রেখে তোমার কাছে যাচ্ছি। 125-এ আছো, তোমার একটি সাধারণ প্রশ্ন, একটি জাদু প্রশ্ন, কি চাইবে? সাধারণ প্রশ্ন। বেশ, তোমার আজকের শেষ সাধারণ প্রশ্নটা তোমার সামনে হাজির করা হচ্ছে, দেখা যাক। এই বিশেষ ধরনের টুপিটি অসমীয়া সংস্কৃতির বাহক। সময়ের সাথে সাথে আকৃতি বদলেছে, এই টুপি কিন্তু বদলায়নি তার ঐতিহ্য। আজও এই টুপি অসমীয়া জাতির প্রতীক। একসময় রাজ দরবারে পদমর্যাদা অনুসারে এই টুপির ব্যবহার ছিল। আজও সম্মানীয় অতিথিকে এই টুপি দিয়ে সম্মান জানায় অসমীয়া সমাজ। বিহু নৃত্যে এই টুপি একটি অপরিহার্য অঙ্গ। এই টুপির নাম কি? এই বিশেষ টুপির নাম কি? টোকা। টোকা? তাছাড়া মনে পড়ছে না কিছু। টুপি, টোকা, টোকা, টোকা। তাহলে টোকা শব্দটাই নেবো তো? হ্যাঁ। টোকা টুকি? হ্যাঁ, কারণ আমার বাবা না একটা কিনেছিল বৃষ্টিতে ছাদে যাওয়ার জন্য। ছাদে মেঘ দেখবে আর বৃষ্টিতে ভিজবে, তাই টোকা দিয়ে এটা না, এটা আমাদের দেশেও পাওয়া যায়, হ্যাঁ, আমাদের গ্রাম বাংলায়। হ্যাঁ, সেই টোকা আমার মনে পড়ছে, টোকা। বেশ, টোকা বাবা বলেছিল। টোকা উত্তরটা নিলাম। হ্যাঁ। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না। বেশ, এবার দেখে নিই আবার তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গেল একটু টালমাটাল অবস্থায়, হ্যাঁ সব, সেটা আমাদের তৃতীয় ইচ্ছে পূরণের দিকে ঠেলে দিচ্ছে নাকি অপেক্ষায় রাখছে, দেখা যাক। এই বিশেষ ধরনের টুপির নাম জাপি। রূপসজ্জার ভিত্তিতে জাপিকে দুভাগে ভাগ করা হয়, ফুলাম জাপি ও উকা জাপি। এটাকে বলা হয় জাপি। আর টোকা আমরা জানি, কিন্তু সেটা আমাদের গ্রাম বাংলায় বিশেষ করে ব্যবহার হয় চাষের সময় মাথায় দিয়ে, যাতে সাধারণ বৃষ্টির থেকে বাঁচবার জন্য, আরো অনেক কারণে করা হয়। তাই এইবারে যে উত্তরটা পাওয়া গিয়েছে সে দুর্ভাগ্যবশত সেটা ভুল হয়েছে। তোমার একটাই প্রশ্ন আছে, মানে আজকের শেষ সাধারণ প্রশ্ন। খুব মন দিয়ে দেখে উত্তর দাও, দেখা যাক। ভারতবর্ষ রাজা, বাদশাহ, নবাবদের দেশ। তাদের কীর্তিকলাপ ছড়িয়ে রয়েছে সারা ভারতবর্ষ জুড়ে। তারই মধ্যে একটি অসাধারণ নিদর্শন হল দক্ষিণ ভারতের কর্ণাটকে অবস্থিত এই জমকালো প্যালেসটি। এটি ওয়াদিয়ার রাজবংশের সম্পত্তি। হিন্দু, মুসলিম, রাজপুত এবং গোথিক স্থাপত্য পদ্ধতির সংমিশ্রণে তৈরি এই অসাধারণ প্যালেস। প্যালেসে আছে 3টি প্রবেশদ্বার। প্যালেসের বিভিন্ন কক্ষে রয়েছে বহু দুষ্প্রাপ্য ছবি, ঐতিহাসিক অনেক অনেক নিদর্শন। শোনা যায় এই প্যালেসের বিভিন্ন জায়গায় রয়েছে সুড়ঙ্গ পথ, যা দিয়ে যাওয়া যায় টিপু সুলতানের রাজধানী শ্রীরঙ্গপত্তমে। বহুদিন ধরেই এই প্যালেসটি দেশ বিদেশের ট্যুরিস্টদের কাছে অত্যন্ত জনপ্রিয়। প্রতি বছর আনুমানিক প্রায় 60 লক্ষ লোক এই প্যালেসটি দেখতে আসেন। এই প্যালেসটির নাম কি? এই প্যালেসটির নাম কি? খুব সহজ প্রশ্ন। কি হেল্প নিতে পারি? হ্যাঁ, নিতে পারো। মাইসোর প্যালেস। মাইসোর প্যালেস। বাবা সাহায্য নিয়ে বললে। আমার মা বাবা আমার জন্মাবার আগে গেছিল, তো মাইসোর প্যালেস, আমি এটাই নেব। মানে ওদের কাছে গপ্প শুনেছো? হ্যাঁ, এইটাই সেই প্যালেস বলে মনে হচ্ছে। বেশ, তোমার এই উত্তরটা নিলাম, বাবা মার সাহায্য নিয়ে বললে। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না, একদম সত্যি।
তাই ও অন্যের উত্তরের বেলায় সঠিক বলে বলা যায়, আর নিজেরটা সঠিক হচ্ছে বলে বলা যাচ্ছে না। বেশ, চ্যালেঞ্জ করেনি, তুমি একটা উত্তর দিয়েছো, আমরা দেখে নিই তোমার এই উত্তরটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। Namaste, Ravashankar ji. Now we are in Mysore Palace. Another name, Amba Vilas. মাইসোর প্যালেস তোমার একেবারে ঠিক উত্তর হয়েছে, শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। তুমি পৌঁছলে 125, কিন্তু তোমার হাতে আর প্রশ্ন নেই। এখন তোমাকে কস্তুরীর না পারা অথবা পারা, এর উপরে তোমার তৃতীয় ইচ্ছে পূরণ নির্ভর করছে। মন দিয়ে ওর প্রশ্নগুলো শোনো। বেশ, আমরা আছি 125-এ, আর তোমার হাতে আছে একটা জাদু প্রশ্ন। যদি তুমি বলতে পারো তাহলে তুমি পৌঁছবে তৃতীয় ইচ্ছে পূরণ করে 175-এ, আর যদি চ্যালেঞ্জ করে ও বলতে পারে তাহলে ও পৌঁছে যাবে 175-এ। টাফ জায়গায় পৌঁছেছি, দেখা যাক। তোমার জাদু প্রশ্নটাকে সামনে হাজির করা হচ্ছে, খুব ভালো করে যাচাই করে দেখে একেবারে নিশ্চিত হয়ে উত্তর দাও, দেখা যাক। চারটি প্রাণীর ছবি দেখছি, প্রাণীগুলির সম্পর্কে জানানো দেওয়া আছে। এর সঙ্গে ভারতবর্ষের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। কি সেই সম্পর্ক? ঠিক এইগুলোই দেয়া হয়েছে যখন নিশ্চয়ই একটা কোথাও একটা কিছু ঘটনা আছে, এবং ভারতবর্ষ বলা হচ্ছে। কিছু মাথায় আসছে না। চারটে দিক কিভাবে ব্যাখ্যাটা হবে? দক্ষিণে হাতি, সিংহ পশ্চিম, গুজরাট ওই গির ফরেস্টে সিংহ পাওয়া যায়, ঘোড়া ইস্টে, আর ষাঁড় যদি হয় নর্থে। অনেক রকমের ষাঁড়টার দেখেছি আমি, অন্তত সিমলা টিমলাতে দেখেছি। তো উত্তর দক্ষিণ পূব পশ্চিম আমার এটা লাগছে, জানি না ঠিক হবে কিনা। বেশ, এই চারটে দিককে চিহ্নিত করা হচ্ছে এটার মাধ্যমে মনে হচ্ছে। পুরীর দরবারেও আমি দেখেছি সিংহ দুয়ার একটা রয়েছে, হাতির দিকে একটা, ঘোড়ার দিকে। তো ষাঁড়টা আমার মনে পড়ছে না ঠিক। চারটে পুরীর দুয়ারে আমি দেখতাম যে আমরা সিংহ দুয়ার দিয়ে আমরা যাই ইউজুয়ালি পুরীর মন্দিরে। তো চারটে দিক আমার যতদূর মনে হচ্ছে চারটে দিক। বেশ, এই ব্যাখ্যাটাই নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? আমি চ্যালেঞ্জ করতে চাই। যদি চ্যালেঞ্জ করে ঠিক বলো তাহলে তোমার তৃতীয় ইচ্ছে পূরণ হবে এবং তুমি পৌঁছে যাবে 175-এ, এবং আজকে তুমি খেলার বিজয়ী হবে। আর যদি তুমি ভুল উত্তর বলো তাহলে তুমি -50 হয়ে 125 থেকে পৌঁছে যাবে 75-এ। তোমাকে দ্বিতীয় হতে হবে, কারণ ও অলরেডি আছে 125-এ। ঠিক আছে, আমি রিস্কটা নেব। বেশ, তুমি চ্যালেঞ্জ করো। 125-ই হতো তো। হ্যাঁ, আমি রিস্ক নেব। আরে 125-এ নেব, সেম অ্যাটলিস্ট তো থাকতে পারবি। না, আমি রিস্কটা নেব। ঠিক আছে, আমি নেব। হ্যাঁ, নেব, চ্যালেঞ্জ করব। বেশ, চ্যালেঞ্জ করো। আমাদের যে ইন্ডিয়ান এমব্লেম, ওটাতে সিংহ, হাতি, ঘোড়া এবং বুল মানে ষাঁড়, এটার উল্লেখ আছে। সেটাই লিঙ্ক। কিন্তু এটা আমরা কোথায় দেখতে পাই বলছো? নিচে মাঝখানে চক্র থাকে। হ্যাঁ, অশোক চক্র। অশোক চক্র, হ্যাঁ, অশোক স্তম্ভে। ওই যে নিচে আরো জন্তু জানোয়ারের উল্লেখ আছে অশোক স্তম্ভে। হ্যাঁ, যাকে আমরা ভারতবর্ষের একটা প্রামাণ্য জিনিস বলে মনে করি। তুমি মনে করছো যে সেখানে এই চারটের প্রাণীর উল্লেখ আছে, এবং সেটা তুমি মা বাবার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে চ্যালেঞ্জ করে জানাচ্ছ। ঠিক আছে, এটা যদি ভুল হও তাহলে তুমি পৌঁছে যাবে 75-এ। হ্যাঁ, তখন মা তোমাকে খুব বকবেন, এত করে তোকে বারণ করলাম তাও তুই এইটা করলি। ঠিক আছে। আর যদি তুমি ঠিক বলো তখন বলবে আমারই শিক্ষায় তো এরকম হয়েছে। বাবা কিছু বলবেন না, বাবা একটা মনে মনে গান ভাজবেন। তখন কোন গানটা গাওয়া যায়? দেখা যাক। আমরা দেখে নিই এই উত্তর এটা কাকে এগিয়ে দিচ্ছে সঠিক দিকে, অর্থাৎ কার তৃতীয় ইচ্ছে পূরণ হচ্ছে এবং কে আজকের বিজয়ী হচ্ছে, আমরা দেখে নিই।
তার মানে আমরা জানতে পারলাম তোমার কাছ থেকে চ্যালেঞ্জ করে যে উত্তরটা পাওয়া গিয়েছে অশোক স্তম্ভ, সেটা একেবারে সঠিক উত্তর হয়েছে এবং দুর্ভাগ্যবশত আজকে শেষ জাদু প্রশ্নটা তোমার ভুল হয়েছে। 50 নম্বর জোগাড় করে ফেলেছো চ্যালেঞ্জ করে এবং 125 থেকে পৌঁছে গেছো 175-এ। তোমার তৃতীয় ইচ্ছে পূরণ করেছো এবং সেই সঙ্গে তুমি আজকের বিজয়ী হয়েছো। এই যে ওর পাড়া, সেই পাড়াটাকে উৎসব করে শেষ করব, তারপরে আমরা আজকের একেবারে সমাপ্তি উৎসব করব। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়া সময় এসেছে, এখন থেকে সব কাটাবি হ্যাপি বার্থডে। হ্যাপি হ্যাপি প্যারেন্টস ডে, হ্যাপি হ্যাপি প্যারেন্টস ডে, হ্যাপি হ্যাপি প্যারেন্টস ডে। এটা আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে স্বর্ণালী কাঞ্জিলালের ডিজাইন করা একটা বিশেষ শাড়ি তোমার মায়ের জন্য, মার গায়ে দিয়ে। আর এটা এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটা গিফট ভাউচার 5000 টাকার, এটাও তোমার মায়ের জন্য। হোটেল পোলো টাওয়ার্স শিলং এর তরফ থেকে 2 nights 3 days একটা ফ্রি স্টে তোমাদের জন্য। এটা বিশেষ পুরস্কার কেয়ার কন্টিনিউয়ামের তরফ থেকে একটা হেলথ গিফট তোমার মা বাবার জন্য। অনেক কিছুই পাওনি জানি, সময় গেছে চলে, সব ছেড়েছ শুধু আমরা এগিয়ে যাব বলে। আজ তোমাদের ইচ্ছেগুলো উড়িয়ে দেওয়ার দিন। জয়ন্তী দিদির কথা আমি শুনেছি, আমি এও শুনেছি উনি খুব একা একজন মানুষ, কিন্তু আমি ওনাকে এই ফিলটাই করাতে চাই যে দিদি একা নন, ওনার সাথে আমি আছি। জি বাংলা জয়ন্তী দেবীকে সম্মান জানাচ্ছে সুকৃতের মাধ্যমে। তুমি আমার মায়ের মতো, আমি জানি তোমার একটু ডায়াবেটিস আছে, তাই ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী যা যা ওষুধ লাগবে আমি সব আজকে এনে দিয়েছি। আর শুধু ওষুধ খেলে হবে না, ওষুধ খেলে দুর্বল হয়ে পড়বে, তার সঙ্গে ফলও আছে আর সকালবেলার হেলথ ড্রিঙ্কও আছে, সবকিছু কিন্তু সময় মতো খেয়ে নেবে। আজকে সুকৃত এসেছিল আমার কাছে, ও আমাকে যে ওষুধ দিয়ে গেল, ফল দিয়ে গেল, হেলথ ড্রিঙ্ক দিয়ে গেল এবং ও যে আমার পাশে দাঁড়াতে চাইলো, এটা আমাকে ভীষণ ভীষণ রকম টাচ করেছে। জি বাংলার হ্যাপি প্যারেন্টস ডের মঞ্চ থেকে জয়ন্তী দেবীর ইচ্ছা পূরণ করে সুকৃত আসলে সম্মান জানালেন এই রকম অসংখ্য বাবা মাকে।